সবাই কেমন আছেন? জি জি স্যার, স্যার, ভালো। আপনি ভালো। ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। হ্যাঁ, আপনাদের তো সামনে তো মনে হয় মে মাসের দিকে ইউনিভার্সিটি খুলে যাবে। সবাই তো মনে হয় খবরটা জি জানেন, স্যার। তাই না? জি স্যার। তো কেমন লাগতেছে? খুলে যাবে কি মনে হচ্ছে? ফিলিংস স্যার, কিরকম? একদম ক্লাসে না যাওয়া পর্যন্ত আমি খুশি না। আগে যাবো, তারপরে দেখবো। আচ্ছা। হুম, ওটাই, সবাই তো এখন মোটামুটি বাসাতেই আছেন, তাই না? জি স্যার। হুম, ওটাই। হ্যাঁ, এখন অনেকদিন ধরেই তো বাসায় আছেন, একটু খারাপই লাগতেছে মনে হয়। যখন দেখবেন শেষের দিকে, যখন বাসা থেকে আবার এই ইউনিভার্সিটির দিকে আসতে হবে, তখন দেখবেন মানে শেষের দিকে খারাপ লাগবে একটু। অনেকদিন বাসায় ছিলেন জি তো, স্যার, খারাপটা হঠাৎ লাগবে। করে। দীর্ঘদিন বাসায় আছি হ্যাঁ, এজন্য। হুম, হুম, এই। আচ্ছা, আজকে আমরা শুরু করি। আমরা হচ্ছে গত ক্লাসে যেই লেকচার গুলো, যেই মানে মডিউল থ্রির স্যার যেই মডিউল 3 লাস্ট একটা পড়াইতেছিলেন। লেকচার, মডিউল থ্রির একটা লেকচার হয়েছিল। আহ, ওই দিন আমরা হচ্ছে ফিল্টারের যেই থিওরি গুলো দেখছি, সেই থিওরি গুলো আসলে সেটা একদম ফিল্টারের বেসিক। মানে এটা আমরা তো বলছিলাম যে ফিল্টার হচ্ছে দুই রকম হয়, অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার। সেই থিওরিটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রেও যা, প্যাসিভের ক্ষেত্রেও তা। সেখানে কোনো ডিফারেন্স নাই, কিন্তু আজকে থেকে একটু আলাদা হয়ে যাবে। আজকে হচ্ছে আমরা অ্যাক্টিভ ফিল্টারের ডিজাইন নিয়ে কথা বলবো। কোনটার ডিজাইন কিরকম, সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কোনো মিল নাই। কারণ প্যাসিভ ফিল্টারে শুধুমাত্র আরএলসি মানে হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে। আর অ্যাক্টিভ ফিল্টারে শুধুমাত্র, শুধুমাত্র না, ওই এলিমেন্ট গুলা তো থাকবেই। হুম, এবং নর্মালি হচ্ছে ইন্ডাক্টরটা ইউজ করা হয় না কস্টিং এর কারণে আর সাইজের কারণে। এখানে অপেম কিংবা ট্রানজিস্টর ইউজ করা হয়। এই আমরা এখানে যেহেতু অপেম নিয়েই দেখতেছি, এই কারণে ফিল্টারের ডিজাইন গুলো অপেম নিয়েই দেখবো। তবে এই ফিল্টারের ডিজাইন গুলো কিন্তু ট্রানজিস্টর দিয়েও করা পসিবল। অ্যাক্টিভ ফিল্টার যে শুধু অপেম দিয়েই করতে হবে তা স্যার কিন্তু না, ট্রানজিস্টর দিয়ে করলে একটু জটিল হয়ে যাবে, ট্রানজিস্টর দিয়েও করা ঠিক যায়। না স্যার? হ্যাঁ, জটিল না, ওইটা আসলে আমারও তেমন ক্লিয়ার আইডিয়া নেই, হয়তো খুব একটা জটিল হবে না, মানে সার্কিট সার্কিটটা বড় ডায়াগ্রামটা হবে আর দেখলে কি বোঝা স্যার, ওইটা যাবে। আমি মেন করছি। হুম, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মানে সার্কিটটা কিরকম হবে আমি বলছি হচ্ছে, আমার ওইটা মানে দেখা হয়নি। মানে এই লো পাস ফিল্টারটা যদি ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা হয়, তাহলে সার্কিট ডায়াগ্রামটা দেখতে কি রকম হয় সেই জিনিসটা আমি মানে দেখিনি, ওটাই বলতেছি। ওই কারণে আসলে সেটা জটিল না সহজ এটা আচ্ছা বলতে ঠিক আছে স্যার। পারতেছি না। আচ্ছা, আমরা যেহেতু এখানে অপেম নিয়ে আলোচনা করি, এই কারণে এই ডিজাইন গুলো একটু অপেম নিয়েই দেখবো। আচ্ছা, তবে হচ্ছে আমাদের শেষের দিকে একটা পোর্শন আছে সম্ভবত পাওয়ার এমপ্লিফায়ার। সেইখানে আবার উম, যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলাতে ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল। পাওয়ার এমপ্লিফায়ার একটা টপিক আছে, একদম লাস্ট টপিক পাওয়ার এমপ্লিফায়ারটা। আচ্ছা, তাহলে আজকে আসি আমরা। আজকে হচ্ছে দেখবো হচ্ছে লো পাস অ্যাক্টিভ ফিল্টার। আচ্ছা, আমরা যখনই লো পাস ফিল্টার দেখবো, তখনই কিন্তু লো পাস ফিল্টার ডিজাইন করতে হলে আমাদের যে ফিল্টারটা ডিজাইন করবেন সবার মাথায় আগে আসবে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে আসলে কতটুকু পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি পাস করতে দিব, সেই জিনিসটা। আর সেই জিনিসটা ইম্পর্টেন্ট ফিল্টারের ক্ষেত্রে, যে কোনো ফিল্টারের ক্ষেত্রেই কাট অফ ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট। কারণ আহ, কতটুকু লিমিটটা তো না রেস্ট্রিক্ট করে দিলে তো ফিল্টার ডিজাইন করা পসিবল না। আচ্ছা, যেমন এই সার্কিটের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে এই ইআই যে ইনপুটটা আছে, হ্যাঁ, ইআই ইনপুটে কিন্তু হচ্ছে একটা ব্যান্ড থাকবে। যেমন হচ্ছে আমরা গতদিন যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখছিলাম, 0 থেকে 100 কিলো হার্টজের মতো, কিংবা
0 থেকে 10 কিলো হার্টজের মতো দেখছিলাম। 0 থেকে 10, ধরেন হচ্ছে এই ব্যান্ডটা হচ্ছে এইখানে থাকবে। হুম, এটা এটাও একটা এক্সাম্পলের মতো বলতে ধরতে পারেন যে 0 থেকে 10 কিলোহার্টজের মতো একটা ব্যান্ড আর কি, সোজা কথা একটা ফ্রিকোয়েন্সির ব্যান্ড ইনপুটে থাকবে। আর আউটপুটে আপনি কি চাচ্ছেন, আউটপুটে ধরেন 0 থেকে 4 চাচ্ছেন না 0 থেকে 2 চাচ্ছেন। হুম, এখানে যে লিমিটটা থাকবে, এখানে যে ফাইনাল লিমিটটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে যে এফসি যদি চিন্তা করি কাট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এফসি ইকুয়াল টু হবে হচ্ছে 4 কিলোহার্টজ। সবসময় যে এফ দিয়েই থাকবে তা না, এখানে কিন্তু ওমেগাও থাকতে পারে। কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমি বলছিলাম হচ্ছে আমরা যেমন এফও বুঝি, সেরকম হচ্ছে ওমেগাও বোঝা যায়। ওমেগা সি কেও হচ্ছে আমরা স্যার কাট অফ একটা হার্স আর ফ্রিকোয়েন্সি একটা রেডিয়ান পার বলা সেকেন্ড। হয়। এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। দুইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে টাইম ডোমেনে আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। আচ্ছা, যেহেতু এখানে আপাতত আমরা এফ দিয়েই দেখি, তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমাদের এখন মানে বের করাটা ইম্পর্টেন্ট যে কোনো ফিল্টারের ক্ষেত্রেই। এখন ডিজাইনটা একটু খেয়াল করি, ডিজাইনটা কি রকম। একটা অপেম দেওয়া আছে। অপেমে আমাদের আপনাদের যে যেমন এই যে এই পিন নাম্বার গুলো ইগনোর করলেও চলবে, পিন নাম্বার তারপর আইসির নাম, এটা যেই বই থেকে করা সেখানে দেওয়া ছিল, এই কারণে স্ক্রিনশট এটা চলে আসছে। এই নাম্বার গুলো বাদ দিলেও চলবে, এটা এখন জরুরি না। ইচ্ছা করলে বায়াসিং এর পোর্শনটাও বাদ দিতে পারেন, কারণ বায়াসিং তো দিতেই হবে। হুম, মানে এই পোর্শন গুলো বাদ দিলে একটু ডায়াগ্রামটা একটু ছোট হয় আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ফিডব্যাক আছে, যেটা রেজিস্ট্যান্স হচ্ছে আরএফ, এবং এটা ইনভার্টিং টার্মিনালে আছে। নন ইনভার্টিং টার্মিনালে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটর আছে, এটা গ্রাউন্ডেড। আর ইনপুট যে সিগন্যালটা দেওয়া হচ্ছে কিংবা ফ্রিকোয়েন্সির ব্যান্ডটা, সেটা একটা ইনপুট সিগন্যাল হিসেবে কাজ করবে এখানে, সেটা একটা রেজিস্ট্যান্স দিয়ে নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট। এটাই হচ্ছে একটা সিম্পল লো পাস অ্যাক্টিভ ফিল্টার। আচ্ছা, তবে এটার একটা নাম আছে, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে -20 dB, এটার একটা মান আছে। এটা কেন, এটা একটু পরে আমরা দেখবো। আপাতত এটা মনে রাখে, এটা হচ্ছে খুব একটা সিম্পল লো পাস স্যার অ্যাক্টিভ এখানে ফিল্টার। ডেসিবেলটা স্যার এখানে কি মিন করতেছে স্যার? হ্যাঁ, কোনটা? স্যার ডেসিবেল। হ্যাঁ, ডেসিবেলটা হচ্ছে আমরা যখন একটা স্কেলকে ডেসিবেল স্কেলে কনভার্ট করব, তখন মানে হচ্ছে লগারিদমিক স্কেলে, মানে হচ্ছে -20 লগ, তারপর যদি কোনো একটাকে যদি কনভার্ট করা হয় তাহলে হচ্ছে সেটা ডিবি স্কেলে কনভার্ট হয়ে যায়। হুম, ওইটা ওটা একটা স্কেল, সেটাও আমরা দেখবো কিভাবে কনভার্ট হচ্ছে। স্যার, লো পাস হওয়ার কারণ কি? এটার প্রপার্টি গুলা কি স্যার? জি স্যার। লো পাসের প্রপার্টি তো বলছিলাম, মানে লো পাসের হচ্ছে ডায়াগ্রামটা যেমন এইটা হবে, এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কাট হবে। গতদিন এটা আলোচনা করা হয়েছিল, লো পাসটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে কাট অফ ফ্রিকোয়েন্সি, পরের গুলোকে কাট করে দিবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা, ডিবি স্কেল যেটা বলতেছিলেন এখান থেকে সেটা দেখানো যাবে। কোনো কিছুকে যদি 20 লগ ধরেন, হচ্ছে সাপোজ আপনি এক্স কে, হ্যাঁ, ধরেন এক্স নর্মাল একটা ভ্যালু, এটাকে যদি ডিবি স্কেলে কনভার্ট করতে যান, এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে হচ্ছে এই -20 লগ 10 বেস এক্স। ঠিক আছে, ধরেন এক্সটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, এক্সটা যদি লিনিয়ার হয়ে থাকে তাহলে এক্সটাকে ডিবিতে কনভার্ট করার উপায় হচ্ছে এই ফর্মুলা দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন। নর্মালি হচ্ছে গেইনটা থাকে হচ্ছে ডিবি স্কেল, যেমন এইখানে কিন্তু ডিবি স্কেলে নাই, এইখানে ডিবি স্কেলে নাই। ডিবি স্কেলে যেমন এইখানে ডিবি স্কেলে আছে, যেমন এইটা
এটা হচ্ছে কনভার্ট করা। এখানে যদি আপনি এখানে এক্স এর মান নিয়ে যদি এটাকে ডিবি স্কেলে কনভার্ট করেন, তখন মানগুলো অনেকটা এরকম আসবে, মানে স্কেলটাকে চেঞ্জ করা। এটা হচ্ছে নর্মাল লিনিয়ার স্কেল। হ্যাঁ, এই মানে যেটা আমরা দেখে থাকি আর কি নর্মালি 1 0, এটা নর্মালাইজ করা আছে। আর ডিবি স্কেলে যখন এরকম এক্স এর মান বসানোর পর, এই ফর্মুলা দিয়ে বসানোর পর যখন আপনি ভ্যালুটা বের করবেন, তখন এটাকে এই অনুযায়ী যদি আপনি ওয়াই এক্সিস এর ভ্যালুটা বসান, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ডিবি স্কেল। স্যার কথাটা এইভাবে রিপিট হচ্ছে করেন, ডিবি শুনতে স্কেলে পারি নাই। আমি বললাম হচ্ছে এই যে একজনের কোশ্চেন ছিল যে ডিবি স্কেল জিনিসটা কি। হ্যাঁ, ডিবি স্কেলে কনভার্ট করতে হইলে এক্স এর যে লিনিয়ার যে পোর্শনটা আছে, এই ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার মাধ্যমে একটা লিনিয়ার টার্মকে ডিবি তে কনভার্ট করা যায়। এই আচ্ছা, আমরা আগেরটাতে যাই। এখন এইখান থেকে আমরা হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম থেকে একটু কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করার চেষ্টা করবো। আচ্ছা, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা হচ্ছে একটু অন্য স্লাইডে চলে যাই। এখানে আহ, একটা পিডিএফ ফাইলে চলে যাই। আপনাদের হচ্ছে দেখবেন স্লাইড 2 নামে একটা ফাইল আছে। স্লাইড 2 দেখবেন হচ্ছে ইয়েতে মডিউল 3 তে দেখবেন হচ্ছে 3টা ফাইল আছে। একটা হচ্ছে স্লাইড 1 কিংবা শুধু স্লাইড লেখা আছে, তারপর একটাতে লেখা আছে হচ্ছে স্লাইড 2, আর একটাতে অপশনাল লেখা আছে। হ্যাঁ, 3টা ফাইল আছে টোটাল। আচ্ছা, আমরা যেটা হাতে লেখা স্লাইড সেটাতে একটু চলে যাচ্ছি। আচ্ছা, এখানে লো পাস ফিল্টারের একটা প্রুফ আছে কিভাবে আসলে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করা পসিবল, এখান থেকে আমরা দেখব। আচ্ছা, এই ডায়াগ্রামটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেই ডায়াগ্রামটাই। এখান থেকে আমরা যে অপএম্পটা আছে সেটাকে আইডিয়াল ধরে এটা গেইনটা বের করব। আচ্ছা, এখানে ইনপুটটা হচ্ছে ভিএস আর আউটপুটটা হচ্ছে ভি নট। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে যে আউটপুটটা যে ভি নট আছে, আবার ক্যাপাসিটর অ্যাক্রসে হচ্ছে ভি নট লেখা। হুম, এইটা কিভাবে পসিবল? এটাও ভি নট, এটাও ভি নট, এটা কিভাবে সম্ভব, কি মনে হচ্ছে? স্যার এটা কি আলাদা আলাদা ভোল্টেজ মিন করতেছে নাকি ইকুয়াল ভোল্টেজ মিন করতেছে? স্যার এখানে না, দুইটা ক্যাপাসিটরের ভোল্টেজটা কি আউটপুট ভোল্টেজের সমান হবে? হ্যাঁ সমান হবে। কিভাবে সমান হওয়া পসিবল? কারণ এটা কিন্তু পুরাপুরি প্যারালাল না। কারণ মাঝখানে কিন্তু একটা অপেমা আছে। তাহলে এই দুইটা ভোল্টেজ কিভাবে সমান হওয়া সম্ভব? স্যার লো পাস ফিল্টারের বিশেষত্ব হচ্ছে এটা নাকি? না না না, এটা এটা হচ্ছে থিওরিটিক, মানে নরমালি ক্যালকুলেশন করলে ভি নট, এটাও ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটাও ভি নট পাওয়া যাবে। আচ্ছা, একটু বলি। তাহলে হচ্ছে নরমালি আমরা যদি এটাকে আইডিয়াল ধরি, আমরা তো জানি যে ইনভার্টিং টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এটার কারেন্ট অবশ্যই 0 অ্যাম্পিয়ার হবে। যদি তাইলে কি দেখা যাচ্ছে আরএফ এর মধ্যে দিয়েও কারেন্টটা কিন্তু 0 হচ্ছে, এটার মধ্যে দিয়ে 0 অ্যাম্পিয়ার। তাইলে আরএফ এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা কত হবে? স্যার জিরোই হবে। স্যার শূন্য স্যার। 0ই হবে। আচ্ছা, আমরা তো জানি যে কোনো কিছুর ভোল্টেজ ড্রপ যদি 0 হয় তা আমরা আসলে সেটাকে শর্ট ধরতে পারি। তারপরে আরএফটা এই ক্ষেত্রে যদি আইডিয়াল ধরা হয় আর কি, স্যার আইডিয়ালের ভোল্টেজ ক্ষেত্রে, ফলোয়ার আর কি। হ্যাঁ আইডিয়াল যদি ধরা হয় তাহলে আমরা বলতে পারি যে এই নোডের ভোল্টেজটা যদি ভি নট হয়, তাইলে হচ্ছে এই নোডের ভোল্টেজটাও হচ্ছে হবে জি ভি স্যার, নট, বুঝতে পারছি এতক্ষণে স্যার। ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ সেম হবে। সমান হবে। হ্যাঁ, তাহলে এটা যদি ভি নট হয়, এটা তো শর্ট করা, তার মানে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজও ভি নট হবে। আর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ যদি ভি নট হয়, তাহলে অবশ্যই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজও
ভি নট হবে। হুম এই আচ্ছা, আর এই কারণে আমরা তো জানি কোনো কিছুর নোড ভোল্টেজ যদি ভি নট হয় তাহলে সেই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা হবে হচ্ছে ভি নট। আর এই নোড থেকে গ্রাউন্ডে শুধুমাত্র কানেক্ট আছে হচ্ছে ক্যাপাসিটর। হুম ক্যাপাসিটর যেহেতু আছে তার মানে হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও হবে ভি নট। আসলে এই কারণেই আউটপুটটা মানে যে আউটপুট ভোল্টেজ স্যার ভি নট এখানে তো আর ক্যাপাসিটর ভোল্টেজ ভোল্টেজ স্যার। হ্যাঁ হ্যাঁ দুইটা সমান হচ্ছে আর কি, মানে এই কারণে সমান হচ্ছে। হুম এই তাইলে হচ্ছে ভি নটটা পাওয়া গেল, তাইলে আর ভিএস টা। আচ্ছা এখন আমরা নর্মালি তো জানি যে গেইন যদি বের করতে হয় তাহলে তো গেইন বের করার নিয়ম হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা তাহলে এখানে যে ক্লোজড লুপ ভোল্টেজ গেইনটা বের করা হবে সেটা হবে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই ভিএস। আচ্ছা তাহলে ভিএস যদি বের করা হয়, একটু আমরা তাহলে ভি নট আর ভিএস এর মানটা একটু বের করব। আচ্ছা আমরা আবার তো জানি হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না, এদিক দিয়েও তো কারেন্টটা জিরো। আচ্ছা এটা মুছে দিই। হুম, আমরা যেহেতু জানি এদিক দিয়েও কারেন্টটা জিরো। আচ্ছা এখন যদি এখানে যদি একটা কারেন্ট ধরা হয় আই, তাইলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টটা কত হবে? স্যার আইসি স্যার এটার মানে সেম মধ্যে কারেন্ট। হ্যাঁ সেম কারেন্ট হবে, দুইটা হচ্ছে কারেন্টটা সেম হবে কারণ এদিক দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না, জিরো। তার জি মানে আমরা স্যার, বলতে সিরিজ। পারি হ্যাঁ সিরিজের মতো। আচ্ছা এখন হচ্ছে ভি নট আর ভিএস টাকে আমরা একটু কারেন্ট আর ইম্পিডেন্স দিয়ে লিখবো। যেমন ক্যাপাসিটরের ইম্পিডেন্স আমরা জানি কি 1/j⍵c। ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/j⍵c, আর আর এর ইম্পিডেন্স তো আরই। ঠিক আছে, তাইলে এখানে ভি নট ইকুয়াল টু কি কি লেখা যাবে যদি সেটাকে কারেন্ট আর ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করি? জি স্যার, আই যেহেতু ইন আউটপুট ভোল্টেজ ক্যাপাসিটেন্সের সমান আর কি, সেক্ষেত্রে স্যার ওই যে 1/j⍵c লেখা যাবে ওইখানে। হ্যাঁ আই ইন্টু 1/j⍵c। জি স্যার। আচ্ছা ভিএস কেও যদি আমরা হচ্ছে কারেন্ট আর ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি লিখতে পারি? তাহলে তো রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আয়া পড়বে এখানে। ওখানে আর প্লাস জে অফ এক্সি ওইটা হবে স্যার। আর এক্সি মানে যে ওইটাই স্যার 1/j⍵c। হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এটা মোটামুটি একটা সিরিজ সার্কিটের মতো কাজ করতেছে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স আর আর সেইটা হচ্ছে সিরিজে আছে, তার সাথে যদি কারেন্টটা মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলেই ভিএস পাই যাব। তাহলে হচ্ছে আর প্লাস 1/j⍵c। স্যার এই হ্যাঁ ভি নট সর 1/I × 1/j⍵c, তারপর ভিএস সমান সমান I × R+1/j⍵c। স্যার এইগুলো একটু কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন আবার। এটা এই যে আমরা যে একটা আপনাদের তো এসি সার্কিট হয়ে গেছে তাই না? এসি সার্কিট করছেন না? এসি সার্কিটে এরকম একটা ফর্মুলা ছিল, ভি ইকুয়াল টু হচ্ছে আইজেড, মানে আর এর জায়গায় জেড চিন্তা করবেন। ঠিক আছে, মানে যেমন আমরা ভি ইকুয়াল টু ডিসি তে নর্মালি আই আর ইউজ করতাম, কিন্তু এসি তে তো এটা ইউজ করতে হবে আই জেড। আচ্ছা আর জেড তো ইম্পিডেন্স, আর ক্যাপাসিটর ইম্পিডেন্স কি 1/j⍵c। এই কারণে এখানে যেটা করতে হয়েছে সেখানে হচ্ছে কারেন্টের সাথে যদি ইম্পিডেন্স গুণ দিই তাহলে সেটা ভোল্টেজ হয়ে যাবে না? হবে? জি স্যার এই হবে। ফর্মুলাটা, হ্যাঁ এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। আচ্ছা আর ভিএস এর সময় কি ইউজ করা হয়েছে? আমি তো বললাম যেহেতু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে সম্পূর্ণ কারেন্টটা এই দুইটার মধ্যে দিক দিয়ে সেম, এবং সার্কিটটা একটা সিরিজ সার্কিটের মতো আচরণ করবে। আর সিরিজ সার্কিট তো আমরা জানি যে ইম্পিডেন্স যোগ হয়, এই কারণে আর এর ইম্পিডেন্স তো আরই, আর ক্যাপাসিটির ইম্পিডেন্স হচ্ছে 1/j⍵c। এই কারণে
এই এই সিরিজ সার্কিটের টোটাল ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস 1/j ওমেগা সি। তাহলে এটা হচ্ছে ওই সার্কিটের টোটাল ইম্পিডেন্স, সেটার সাথে যদি কারেন্টটা মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে তো ভোল্টেজ পাই যাবো। এইভাবে হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা বের করা হয়েছে। এবার কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা তো ভি নট আর ভিএস আলাদা আলাদা করে বের করলাম। এখন হচ্ছে দুইটা ভাগ করে দিব, কারণ গেইন তো হচ্ছে আউটপুট আর ইনপুটের রেশিও। এখন যদি দুইটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এখানে যে আই থাকবে, এখানে যে সামনে আই থাকবে আর এটার সামনে যে আই থাকবে, এই দুইটা হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। জি স্যার, কাটাকাটি চলে যায়। হ্যাঁ, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে তাহলে এরকম থাকে। এটাকে যদি আমরা লসাগু করে যদি একটু সিম্পলিফাই করে নেই তাইলে হচ্ছে এই গেইন, ক্লোজ লুপ গেইনটা পাবো হচ্ছে 1/1 প্লাস জে ওমেগা সি, জে ওমেগা আর সি আর কি। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আমরা যেই ডিজাইনটা নিয়ে কাজ করতেছিলাম সেই ডিজাইনের এইটা হচ্ছে ভোল্টেজ গেইন। এটা হচ্ছে সেই ডিজাইনের ভোল্টেজ গেইন। আচ্ছা, এবং এখন হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে এই লো পাস ফিল্টার, মানে আমরা যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছি সেটার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করব। আচ্ছা, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার নিয়মটা কি? কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম হচ্ছে এই যে এসিএল যেটা আমরা গেইন নিছি সেটার অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু 1/√2 ধরতে হবে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আমরা যে ধরেন হাই পাস, লো পাস, তারপর হচ্ছে ব্যান্ড পাস কিংবা হচ্ছে ব্যান্ড স্টপ, যে কোনো ফিল্টারের ক্ষেত্রে যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হয় সেটার নিয়ম হচ্ছে ফার্স্টে হচ্ছে গেইনটা বের করতে হবে। গেইনটা বের করে সেই গেইনের অ্যাবসলিউট ভ্যালু যদি 1/√2 ধরা হয়, 1/√2 ধরলে সেখান থেকে যেই ওমেগার মানটা বের হবে সেটাই আসলে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যেমন এইটা তো হচ্ছে কমপ্লেক্স ফরম্যাটে আছে। এখন এটার যদি অ্যাবসলিউট ভ্যালু দেওয়া হয়, যেমন আপনাদের অনেক আগে মনে হয় কমপ্লেক্স নাম্বার ছিল, যেমন ধরেন সাপোজ এক্স ইকুয়াল টু যদি এরকম বলা হয় তো এ প্লাস এ বি। আচ্ছা, এখানে এক্স এর যদি অ্যাবসলিউট ভ্যালু নেই তাহলে এখানে কি লেখা হইতো সেটা কি মনে পড়ে? স্যার রুট করতে হইতো। স্যার হ্যাঁ, রুট করতে হতো স্যার। হ্যাঁ, স্যার রুট করতে। মডুলাস না স্যার? হ্যাঁ হ্যাঁ, মডুলাস, ওটাই অ্যাবসলিউট স্যার ভ্যালু, এটার ওটাই মডুলাস। ভ্যালুটা হলো সবসময় পজিটিভ আসবে স্যার। হ্যাঁ, এটা অলওয়েজ পজিটিভই আসবে। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু নেই তাহলে হচ্ছে এটার নিয়ম হচ্ছে কি, রিয়েল পোর্শনের স্কোয়ার করতে হবে আর ইমাজিনারি যে পার্ট আছে সেটার স্কোয়ার করতে হবে। দুইটা স্কোয়ার করে যোগ করে তারপর সেটাকে একটা রুটের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, সেম একই ভাবে এটা এখানে যেহেতু একটা কমপ্লেক্স, এটা তো একটা কমপ্লেক্স মানে নাম্বার, তাহলে এটার যদি অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয় তাহলে হচ্ছে এখানে 1 স্কোয়ার করলে তো 1ই আসবে, তাহলে হচ্ছে ওমেগা জি স্যার, সি। জিও পার্টটা চলে যাবে আর কি, এ আর বি জি স্যার, নিতে হবে। ওটা -1 স্কোয়ার করলে 1 হয়ে যায় স্যার। না, যে স্কোয়ারকে স্কোয়ার করলে স্যার হচ্ছে এখানে তো আমরা এর মানটা মানে বাস্তবিক মানটা নেব, এ আর বি। আর কি, এখানে যেটা নিয়ে আসলে কাজ নাই, কারণ আহ, আমাদের দেখতে হবে রিয়েল পার্টটা আর হচ্ছে ইমাজিনারি পার্টটা, যেটা কিন্তু নেওয়া যাবে না। কারণ যে স্কোয়ার করলে কিন্তু মাইনাস জি ওয়ান স্যার, চলে স্যার আসে। জে এর সাথে যেটা আছে ওটা হচ্ছে মানে বি এর মানটা, আর হ্যাঁ হ্যাঁ, ওয়ানটা হইতেছে এর মানটা। হুম, হুম। আচ্ছা, এই কারণে হচ্ছে এখানে এই মানটা পাওয়া গেছে। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে কি, এই এখন হচ্ছে এই গেইনটা অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু 1/√2 ধরা হয়েছে, এবং এই সময়ে যেই ওমেগাটা পাওয়া যাবে সেটাকে ধরা হয়েছে হচ্ছে ওমেগা সি, যখন 1/√2 এই গেইনটা সমান, এবং এই ওমেগা সিটাই হচ্ছে
ভোল্ট মানে কাট অফ স্যার ওয়ান ফ্রিকোয়েন্সি। বাই রুট টু কোথা থেকে? 1/√2 যদি ধরি আমরা, হ্যাঁ, আমরা যদি লুপ যে ও গেইন আচ্ছা, ভোল্টেজ গেইন সেটা ইকুয়াল টু যদি 1/√2 ধরা হয়, ওই সময়ে আমরা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ওইটাই করা হয়েছে। এখানে যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে, এই অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু 1/√2 ধরা হয়েছে, মানে এসিএল এর মানটা বসায় দেওয়া হয়েছে। আর এখানে ওমেগার আচ্ছা জায়গায় 2 দেওয়া নং আছে, সমীকরণে, হ্যাঁ, ওমেগা সি। হ্যাঁ, কি বললেন বুঝতে পারিনি। জি স্যার বললাম যে 2 নং সমীকরণে এগুলোর ভ্যালু গুলো বসায় দেওয়া হয়েছে এসিএল এর হ্যাঁ 1/√2 সহ ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এখানে ওমেগা সি। এখন এটাকে যদি বোথ সাইডে যদি হোল স্কোয়ার করা হয়, স্কোয়ার করার পর এটা কি রুটে রুট চলে হবে, যাবে। রুটটা চলে গেল। করে টরে এইটা নর্মাল আর কি, খুব সিম্পল একটা ক্যালকুলেশন করার পর হচ্ছে এখানে ওমেগা সি এর এইটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা। এখানে যে লো পাস ফিল্টারটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই ওমেগা সেইটা মানে সেই স্যার এটা তো ডিজাইনে। অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন যদি চেঞ্জ হয় আর তাহলে সেটা আর কিন্তু নরমালি থাকলে তো স্যার এক্সেল ইকুয়াল এক্সি দিয়ে ওইভাবে বের করা যায়। না না না, এটা তো লো পাসের ক্ষেত্রে। এক্সএল ইকুয়াল টু এক্সি সেটা তো আপনি বলতেছেন হচ্ছে রেজোনেন্সের জন্য, এটা সেটা আলাদা জিনিস। ও আচ্ছা, জি স্যার ঠিক হ্যাঁ, আছে। এটা তো ফিল্টার। এক্সএল ইকুয়াল টু এক্সি, ওইটা আমরা হচ্ছে রেজোনেন্সের সময় ওইটা আলাদা জিনিস, এটার সাথে এটার কোনো রিলেশন নাই। হুম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওমেগা সি। আর আমরা তো জানি যে ওমেগা সি কে যদি 2 পাই দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে হচ্ছে এফসি পাওয়া যাবে। হুম, এটা জাস্ট কারণ ওমেগা ইকুয়াল টু তো আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এই কারণে আহ, যখনই ফ্রিকোয়েন্সি কোনটা চাওয়া হচ্ছে এটা একটু খেয়াল করবেন। যদি হার্টজ দিয়ে বলা থাকে তাহলে এফ এর মান বের করতে হবে, আর যদি রেডিয়ান দিয়ে বলা থাকে তাহলে ওমেগার মান বের করতে হবে। আচ্ছা, তাইলে আমরা এই যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছিলাম, সেই ডিজাইনের হচ্ছে এই কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এটা, মানে যে লো পাস ফিল্টারটা দিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, এখন সবসময় যে লো পাস ফিল্টারের ডিজাইন যে হুবহু এইরকমই হবে তা কিন্তু না। সার্কিট ডায়াগ্রাম অন্য রকমও হইতে পারে, কিংবা এই এই ডায়াগ্রামটাই যে লো পাস ফিল্টার এটাই বা বুঝবো কিভাবে? এটা তো আপনি বলতে পারেন এটা তো লো পাস ফিল্টার না। জি স্যার, ওইভাবে ধরা যাচ্ছে না। এখন আহ, এটা কিভাবে চেনার উপায়টা কি? চেনার উপায় হচ্ছে আমরা গেইন থেকে, যে ভোল্টেজ গেইন যেটা বের করা আছে সেইখান থেকে ওমেগার মান যদি জিরো ধরি একবার, যেমন এইখানে, হ্যাঁ, এইখানে আমরা ওমেগার মান একবার জিরো বসাবো, আর ওমেগার মান হচ্ছে ইনফিনিটি বসাবো। এই জিরো আর ইনফিনিটি বসাইলে গেইনের মানটা যা আসবে সেইখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারবো এই যে সার্কিট ডায়াগ্রামটা কিংবা যে ভোল্টেজ গেইনের ইকুয়েশনটা আসছে সেইটা কোন ফিল্টারের। যেমন এখানে যদি জিরো বসানো হয় তাহলে একটু দেখেন তো গেইনের জিরো ভ্যালু। বসাইলে ওয়ান আসবে। হ্যাঁ, জিরো বসাইলে আমার হচ্ছে এসিএল এর ভ্যালুটা আসবে হচ্ছে 1, কিংবা এই ইকুয়েশনে বসাইলেও হবে। হ্যাঁ, দুইটার যে কোনো একটাতে বসাইলেই চলে। এটাতে বসাইলে হচ্ছে 1, আর ইনফিনিটি বসাইলে কত আসবে? 1/1 প্লাস ইনফিনিটি স্যার। হ্যাঁ, 1/1 প্লাস ইনফিনিটি, তার মানে কিন্তু আমরা বলতে পারি 1/ইনফিনিটি। 1/ইনফিনিটির ভ্যালু কত? স্যার জিরো। হ্যাঁ, 1/ইনফিনিটির ভ্যালু হচ্ছে জিরো। এটা সবসময় মনে রাখবেন, কোনো ফাইনাইট ভ্যালুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় সেটার ভ্যালুটা অবশ্যই জিরো হবে। আচ্ছা, এই কারণে জি এই স্যার। ইনফিনিটি বসাইলে এটার ভ্যালুটা হচ্ছে জিরো আসবে। তার মানে দেখা যাচ্ছে এই গেইনের যে ইকুয়েশনটা পাওয়া গেছে, এই ইকুয়েশনটা কিন্তু আমরা সার্কিট থেকেই ডিরাইভ করা, মানে সার্কিট থেকেই বের করা হচ্ছে।
এখানে ওমেগার মান 0 বসাইলে 1 পাচ্ছি, আর ইনফিনিটি বসাইলে 0 পাবো। লো পাস যদি এরকম কোনো ফিল্টার হয় এবং সার্কিট ডায়াগ্রামটা যদি অন্যরকমও হয়, সার্কিট ডায়াগ্রাম যদি অন্যরকম হয় নিশ্চয়ই আপনার ভোল্টেজ গেইনের ইকুয়েশনটা অন্যরকম হবে, বাট এই রুলসটা অবশ্যই ফলো করবে। কি করবে, লো পাস ফিল্টার 0 বসাইলে অবশ্যই 1 হবে, 1 না হইলেও এটা ফাইনাইট ভ্যালু হবে, আর ইনফিনিটি বসাইলে অবশ্যই 0 হবে। এই ছকটা আপনাদের আলেকজান্ডারের একটা প্যাসিভ ফিল্টারের একটা লেকচার থেকে একটু দেখাচ্ছি। ছকটা আচ্ছা, এইখানে এই ছকটা একটু খেয়াল করি আমরা। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে ওমেগার মানটা 0, আর এইটার ক্ষেত্রে হচ্ছে ওমেগার মানটা ইনফিনিটি। লো পাসের ক্ষেত্রে কি হবে, লো পাসের ক্ষেত্রে হচ্ছে 0 বসাইলে 1 আসবে, আর ইনফিনিটি বসাইলে 0 আসবে। হাই পাসের ক্ষেত্রে কি, হাই পাসের ক্ষেত্রে উল্টা, আমরা যদিও এখন হাই পাসটা করিনি, হাই পাসের ক্ষেত্রে উল্টাটা পাবো। 0 0 বসাইলে 0 আসবে, আর ইনফিনিটি বসাইলে 1 আসবে। আবার স্যার ব্যান্ড, তখন কি ইকুয়েশনটা চেঞ্জ করে দেখতে হবে? হ্যাঁ তখন ওটার তো সার্কিট ডায়াগ্রাম আলাদা। সার্কিট ডায়াগ্রাম আলাদা না, তখন দেখবেন গেইনের ইকুয়েশনটা আলাদা আসবে। আলাদা আসলে তখন যদি আপনি 0 আর ইনফিনিটি বসান তখন এইরকম ভ্যালু আসবে। ব্যান্ড পাসের ক্ষেত্রে দুইটাই 0 পাবো, মানে আমরা তো এখনো হাই পাস, ব্যান্ড স্টপ কিছুই দেখিনি, কিন্তু কখনো যদি এরকম ডিরাইভ করে যদি ভ্যালু বসানো হয়, তখন এই রুলসটা ফলো করবে। লো পাসের ক্ষেত্রে 0 বসাইলে অবশ্যই 1 আর 0 আসবে, হাই পাসের ক্ষেত্রে 0 বসাইলে অবশ্যই 0 আর 1 আসবে, ব্যান্ড পাসের ক্ষেত্রে দুইটাই 0 আসবে, আর ব্যান্ড স্টপের ক্ষেত্রে দুইটাই 1 আসবে। মানে এটা আসলে ফিল্টার চেনার উপায়। ধরেন আপনাকে একটা র্যান্ডম কোনো একটা সার্কিট দিল, ধরেন হচ্ছে আপনি যেই সার্কিট গুলো করছেন, ধরেন ফিল্টারে যে বেসিক সার্কিট গুলো দেখছেন, সেটার কোনোটার সাথেই ওই সার্কিটটা মিলতেছে না, তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটা কি টাইপের ফিল্টার? তখন যেটা করতে হবে, তখন করবেন কি, প্রথমে হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রাম থেকে গেইনটা বের করে ফেলবেন। গেইনের ভ্যালুটা, গেইনে যে ওমেগাটা থাকবে, ওমেগার মান 0 আর ইনফিনিটি বসাবেন। 0 আর ইনফিনিটি বসানোর পর যেই মানগুলো আসবে সেটার উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সেটা আসলে কোন ফিল্টারের মতো কাজ করবে। আর এই যে চার্টটা দেখানো হইলো, এই চার্টটা হচ্ছে কোন ফিল্টারের জন্য কি রকম, কোনোটা কিন্তু সেম না, একটু খেয়াল করেন। একটাতে হচ্ছে 1 0, আর একটাতে 0 1, একটাতে 0 0, আর একটাতে হচ্ছে 1 1, সবগুলোই কিন্তু চেঞ্জ আছে। এইভাবে করে আসলে ফিল্টার চেনা যাবে কোনটা কি ফিল্টার। এই হুম স্যার তাহলে ওমেগার মান ফিক্সড 0 আর ইনফিনিটি বসাই মানে বের করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওমেগার মান গেইনের প্রথমে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম যেটা দেওয়া থাকবে সেই সার্কিট ডায়াগ্রাম থেকে গেইনটা বের করতে হবে। গেইনটা বের করার পর সেই ইকুয়েশনে ওমেগা আর ইনফিনিটির মান বসাবে। 0 আর ইনফিনিটি বসানোর পর যেই ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুটা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে ওই সার্কিট ডায়াগ্রামটা কোন টাইপের ফিল্টার। যদি বাই চান্স চিনতে না পারেন, এটা হচ্ছে চেনার নিয়ম আর কি। এবং এইটা যে লো পাস ফিল্টার, এটা হচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে 0 বসাইলে 1 আসছে আর ইনফিনিটি বসাইলে 0 আসছে, এই কারণেই হচ্ছে এটাকে আমরা লো পাস ফিল্টার বলতেছি। আচ্ছা, এখন আমরা আবার একটু আচ্ছা, এখানে কিছু ইকুয়েশন ডিরাইভ করা আছে, এই জিনিসগুলো অবশ্য আপাতত আমাদের লাগবে না। আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, আবার একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, এইখানে যেটা দেখতেছিলাম, এখানে হচ্ছে ওই ফর্মুলাটাই আসলে সরাসরি দেওয়া আছে এখানে।
এখানে নর্মালি এই ফর্মুলাটাই লাগবে, এই ফর্মুলাগুলো আমাদের তেমন কাজে লাগবে না। হুম, এটা আপাতত দরকার নেই, ইগনোর করেন। আচ্ছা, এইখানে একটু ডায়াগ্রামটা খেয়াল করি। এখানে আমরা যখন লো পাস ফিল্টার করছিলাম বলছিলাম হচ্ছে, এটা একটু বলছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালটা, মানে প্র্যাকটিক্যাল কেসে ডায়াগ্রামটা এরকম হয়। আর হচ্ছে আইডিয়াল কেসে ডায়াগ্রামটা হবে হচ্ছে একদম শার্প, যেটা হচ্ছে একদম লাইনের মতো, মানে গ্রিন Linear. লাইন ড্র করলাম। এটা হচ্ছে শার্প, এটা হচ্ছে আইডিয়াল কেস, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কেস। আচ্ছা, এই যে এটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে যেটা চেঞ্জ হয়েছে, এটার যদি আপনি স্লোপ হিসাব করেন, স্লোপ, যেমন এটা অবশ্য পরের ডায়াগ্রাম থেকে ভালো বোঝা যাবে, যেমন এই ডায়াগ্রামই, হ্যাঁ এইটার একই ডায়াগ্রাম আসলে। এটা যদি আপনি স্লোপ হিসাব করেন, তাহলে এটার স্লোপটা হবে হচ্ছে নেগেটিভ স্লোপ, আর এটা আসবে হচ্ছে -20, এটার স্লোপটা 20। এখন এখানে ডিবি পার ডিকেট কেন বলা হয়েছে সেটা একটু দেখি। কারণ এখানে যে স্কেলটা আছে সেই গেইনটাকে প্লট করা হয়েছে হচ্ছে ডিবি স্কেল, একটা লগের স্কেল ইউজ করা হয়েছে, সেটা ডিবি স্কেলে। আর নিচে যেটা আছে সেটা, যে নিচের যে স্কেলটা, সেই স্কেলটা যে ফ্রিকোয়েন্সির যে স্কেলটা, মানে এক্স অ্যাক্সিসের যে স্কেলটা, মানে এই স্কেলটা হচ্ছে লগারিদমিক প্লটে আছে, আর 10 বেস লগারিদমিক প্লটে আছে। আপনারা কখনো কি আগে লগের কার্ভে কেউ প্লট করছিলেন কখনো, লগ গ্রাফ পেপারে? না স্যার। সমস্যা নেই। ধরেন হচ্ছে সাপোজ যদি লগের গ্রাফটা কিরকম হয়, ধরেন হচ্ছে এখানে যদি একটা 0.1, ধরেন সাপোজ এখানে একটা ভ্যালু 0.1 দেওয়া হলো, তারপরে এটার 10 গুণ হবে, মানে নেক্সট পয়েন্টটা 10 গুণ করে বাড়ে, তারপর নেক্সট পয়েন্টটা হচ্ছে 100, তারপরে হচ্ছে এখানে 1000। 1000, হ্যাঁ, মানে 10 গুণ করে বাড়ে। এরপরেরটা হচ্ছে মানে এরকম করা হয়, এটা হচ্ছে যেমন 10⁻1, এটা হচ্ছে পরের পয়েন্টটা হচ্ছে 10⁻2, তারপরের পয়েন্টটা হবে হচ্ছে 10⁻3। এটা হচ্ছে লগারিদমিক স্কেল। হুম, এটাকে ডিকেড স্কেল বলা হয়। এটাকে যেহেতু 10 করে গুণ হচ্ছে, এটাকে ডিকেড বলে। এই কারণে এখানে স্লোপটা যেমন -20 আসছে, আর পাশে এটার ইউনিটটা বলা আছে হচ্ছে ডিবি পার ডিকেড, কারণ গেইনটা ডিবিতে আছে আর স্কেলটা হচ্ছে ডিকেডে আছে। এই কারণে এই যে ডিজাইনটা আছে, আমরা যে ডিজাইনটা দেখতেছি, এই ডিজাইনটাকে বলা হচ্ছে 20 ডিবি পার ডিকেড। এই ডিজাইনটাকে বলা স্যার হচ্ছে এখানে কি 20 ডিবি। কি ভ্যালুটা নিতে হবে যে এখানে যে নিছেন স্যার? হ্যাঁ, কি ভ্যালু? স্যার একটু ওইটা একটু চিত্রের মধ্যে একটু যান। হ্যাঁ, এখানে যে -20 যে নিছেন স্যার, এটা কি পিক ভ্যালু নিতে হবে? যে ওই যে আমরা যে গ্রাফ পেপারে যেরকম ভাবে আঁকাইছি, এটা তো পিক ভ্যালুই নেওয়া হয়েছে। স্লোপ, হ্যাঁ স্লোপ, হ্যাঁ, স্লোপ বের করতে হবে কিভাবে? স্লোপ স্ট্রেট আমরা বের লাইন করি তার -20 যে ইটা গেছে স্যার। টেন থেটা। টেন থেটা মানে কি আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাই না? মনে আছে টেন থেটা জি মানে স্যার, লম্ব ভাগ জি ভূমি? স্যার। জি স্যার। হ্যাঁ, এটা একটা কার্ভ থেকে হচ্ছে ধরেন স্লোপ বের করার নিয়ম, স্লোপ হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। হুম, এইখানে যেটা হচ্ছে, এই যে এটা ধরেন হচ্ছে বেস, মানে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। লম্বটা যেহেতু নেগেটিভ দিকে সাইডে আছে, এই কারণে লম্বের মানটা নেগেটিভ আসে, আর ভূমিটা হচ্ছে পজিটিভ। এইটা ভাগ করলে হচ্ছে এটার ধরেন ডিস্টেন্সটা সাপোজ ধরলাম আর কি, ধরেন হচ্ছে স্লোপটা হয়েছে -1, আর এটা যেহেতু নিচের দিকে আছে এটা -20, তাহলে এখানে এটা ভাগ দিলে কত হবে? লম্ব হচ্ছে -20, ভূমিটা হচ্ছে 1, তার মানে এটার স্লোপটা হচ্ছে -20। ঠিক আছে, এইভাবে স্লোপ বের করতে হয়। স্যার স্লোপটা দিয়ে এভাবে স্যার 20 এটা কিভাবে ধরবো, মানে জিনিসটা বুঝতে পারিনি স্যার স্যার।
20 যে লম্বভাবে স্যার ধরছেন স্যার, এটা তো ওই যে বাম পাশে যে আপনার যে স্কেলটা আছে, এখানে আমি হ্যাঁ যে হ্যাঁ স্কেল থেকে আমার যে ভ্যালুটা দেওয়া আছে টপ পর্যন্ত, ওইটাই তো নিতে হবে, হ্যাঁ সেটাই সেটা, বলতেছিলাম স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এই লম্বের ভ্যালুটা 20, কারণ এখানে দেখেন এখানে হচ্ছে -40 আছে আর এখানে জি হচ্ছে স্যার। -20 আছে। স্যার এই কারণে সমকোণী ত্রিভুজের মতো স্লোপটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ লম্ব আর ভূমি যদি না বের করেন তাইলে তো আসলে আপনি স্লোপ বের করতে পারবেন না। কারণ কোনো একটা লাইনের মানে নর্মাল যদি একটা কোনো কিছুর স্লোপ যদি বের করতে চান, এইটাই কিন্তু নিয়ম। ধরেন এইভাবে, ধরেন একটা সরলরেখাও যদি থাকে, ধরেন সাপোজ একটা নর্মাল সরলরেখা আছে, এমনি যদি চিন্তা করি, আর যদি বলা হয় এটা স্লোপ বের করতে আপনাকে, তাহলে কিভাবে করবেন? এটা স্লোপ যদি বের করতে হয় তাহলে হচ্ছে আপনাকে একটা লাইন ড্র করবেন এখান থেকে হচ্ছে লম্বটা মানে ভূমিটা বের করবেন, আর এখান থেকে হচ্ছে এই দুইটা ডিস্টেন্স বের করতে হবে। ঠিক আছে, এইটার বাহুর দৈর্ঘ্য আর এটার বাহুর স্যার দৈর্ঘ্য বের। লম্বটাকে মাইনাস ধরে নিতে হবে এখানে। হ্যাঁ, যেহেতু এটা নিচের দিকে আছে, হ্যাঁ যেহেতু এটা নেগেটিভ নেগেটিভ সাইডে আছে, উপরের দিকে হলে পজিটিভ হইতো, যেমন ধরেন যদি ডায়াগ্রামটা এরকম হইতো, ধরেন এরকম যদি হইতো লাইনটা, এই ক্ষেত্রে হচ্ছে স্লোপটা পজিটিভ হইতো, যেমন স্যার এইটা। এক্ষেত্রে মানে আমি বরাবর ডিফারেন্সটা বের করবো আর কি, মানে হ্যাঁ, উনি। ডিফারেন্সটা বের করবেন, হ্যাঁ এইখানকার এইটুকুর ডিফারেন্স আর হচ্ছে এইটুকুর ডিফারেন্স। ঠিক আছে, যদি গ্রাফে প্লট করে থাকেন অবশ্যই তো ডিফারেন্সটা বের করতে পারবেন, তাই না? হুম, এরকম ডিফারেন্স জি বের স্যার। করে লম্ব ভাগ দিলেই স্লোপটা বের হয়ে যাবে। এইভাবে আপনি হচ্ছে স্যার যে কোনো অতিভুজ যেটা পাবো এটি তো মানে আমার স্লোপ এরিয়াটা হবে নাকি ওই রেখাটা? না, সেটা তো মেইন রেখাটা, আপনি স্লোপ যদি বের করতে চান তাহলে তো আপনার অ্যাঙ্গেলটা বের করতে হবে নরমালি। হ্যাঁ, আমরা তো জানি স্লোপ হচ্ছে m = tan θ, মানে tan θ মানটাই হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ বের করতে হলে আপনার লম্ব আর ভূমির মান লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা ওই অতিভুজ চিন্তা করে সেখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে। সমকোণী ত্রিভুজ ড্র করার পর সেখানে হচ্ছে ভূমি তাহলে লম্ব পাবেন, তখন ওই দুইটা ভাগ করলে আপনি স্লোপটা পেয়ে যাবেন। জি ঠিক স্যার আছে। ঠিক আছে, বুঝতে পারছি। হুম, আচ্ছা, এখন যেটা দেখতেছিলাম সেখানে আসি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এটার স্লোপটা হচ্ছে -20 ডিবি পার ডিকেট, এই কারণে এই ডিজাইনটা হচ্ছে -20 ডিবি পার ডিকেট। এখানে যেটা দেখা যাচ্ছে, এইখানে যে গ্যাপটা, এখানে আমরা তো এটা আইডিয়াল আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে গ্যাপটা অনেক বেশি। গ্যাপটা যত কম থাকবে তত হচ্ছে ফাইলটা হচ্ছে একুরেট থাকবে। গ্যাপটা যত কম থাকবে গ্যাপটা যত কম থাকবে তত এররটা কম হবে। কারণ ধরেন সাপোজ আপনি একটা ফিল্টার ডিজাইন করতেছেন 20 ডিবি দিয়ে, ধরেন সাপোজ কাট অফ ফ্রিকোয়েন্সি দিলেন হচ্ছে 100 হার্টজ, দেখা যাবে এখানে 102 হার্টজও চলে আসছে, মানে 102 হার্টজের কম্পোনেন্টও চলে আসছে। কারণ কি, এই আইডিয়ালের সাথে রিয়েলটার যে ডিফারেন্সটা, যেহেতু এই আইডিয়াল থেকে রিয়েলটার মধ্যে ডেভিয়েশন, এটাকে বলা হয় ডেভিয়েশন, মানে এটার মধ্যে ডিফারেন্সটা যেহেতু অনেক বেশি, তার মানে একটু এররও বেশি থাকবে। যদি লাইনটাকে যদি আরো শার্প করা হয় তাহলে হচ্ছে ডেভিয়েশনটা কমবে, এই ক্ষেত্রে হচ্ছে এই গ্যাপটাও কমবে এবং এররটাও স্যার কার্ভের কমবে। ডিফারেন্সটা যত কম হবে এররটা তত কম হবে নাকি? হ্যাঁ, এখন কার্ভের ডিফারেন্সটা যদি কমাইতে যাই তাহলে এই 20 ডিবি দিয়ে কিন্তু হবে না, তখন হচ্ছে আরো, যেহেতু লাইনটা আরো শার্প হচ্ছে, আরো খাড়া হচ্ছে, এই কারণে হচ্ছে এখানে 20 চেয়ে এটা অবশ্যই বড় করতে হবে। আমরা পরে এই ডিজাইন গুলো দেখবো। মানে হচ্ছে যেমন একটা যদি জাস্ট সিম্পল দেখাই আর পরের লেকচার থেকে, যেমন এই কাজটাই দেখেন, যেমন এটা হচ্ছে 20 ডিবি এই লাল লাইনটা, আর 40 ডিবিটা হচ্ছে এই ব্লু লাইনটা। 40 ডিবিটা অবশ্যই খাড়া হবে, কারণ একটা লাইন যত খাড়া হবে তত হচ্ছে আসলে ভ্যালুটা ইনক্রিজ করে।
মানে নেগেটিভ হোক, আর আমি মানে শুধু ভ্যালুটার কথা চিন্তা করতেছি আর কি। একটা লাইন যত খাড়া হবে ভ্যালুটা তত ইনক্রিজ করবে, কারণ একটা লাইন যত খাড়া হবে সেখানে কিন্তু আপনার লম্বের পরিমাণটা বাড়তে থাকবে। লম্বের পরিমাণটা বাড়া মানেই কিন্তু আসলে ঢালটা ইনক্রিজ করা, মানে স্লোপটা ইনক্রিজ করা। হ্যাঁ, এইটার ক্ষেত্রে এরকম, মানে লাইন যদি খাড়া হয় তাহলে হচ্ছে লম্বটা আপনার বেড়ে যায়, ভূমিটা ছোট হয়ে যায়, এই কারণে মানটাও বড় হয়। আমরা এই ডিজাইনটা পরে দেখবো আর কি, আজকে 20 ডিবি নিয়েই দেখবো। আচ্ছা, এই হচ্ছে ধরেন লো পাস ফিল্টারে নরমাল একটা আইডিয়া। এখন এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা এরপরে হচ্ছে একটা ম্যাথ দেখবো, মানে লো পাস ফিল্টারের ডিজাইন নিয়ে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা দেখবো। আচ্ছা, তাহলে হচ্ছে আগে হাই পাসটা একটু দেখে নেই, কারণ হাই পাস আর লো পাসটা খুব কাছাকাছি, সেটা একটু দেখে নেই। আচ্ছা, এখানে দুইটা ডিজাইন প্রায় সিমিলার। যদি লো পাসটা একটু খেয়াল করেন, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে আর ক্যাপাসিটর আছে, এই দুইটাকে যদি এক্সচেঞ্জ করে দেওয়া হয় তাহলে হাই পাস হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সটা জাস্ট এক্সচেঞ্জ করা আছে, যদি এক্সচেঞ্জ করলেই সেটা হাই পাস হয়ে যাবে। এবং এইটাও যদি সেম একই ভাবে যদি হচ্ছে ওই আগের মতোই আর কি, আগের মতো করে যদি ইকুয়েশন বের করেন, এই অবস্থায় হচ্ছে গেইনটা এরকম পাওয়া যাবে। গেইনটা এরকম পাওয়া যাবে, এবং এই ক্ষেত্রে যদি ওমেগার মান 0 বসান তাইলে হচ্ছে এখানে পাবেন হচ্ছে 0, আর ওমেগার মান যদি ইনফিনিটি বসান পাবেন হচ্ছে 1, মানে লো পাসের উল্টাটা। এখান থেকে হাই পাসটা বুঝতে পারবেন যে এই ডায়াগ্রামটা হাই পাস। এটার ডিরাইভ মানে এটার ডেরিভেশনটা দেখতেছি না, ওইটা হচ্ছে সেম লো পাসের মতো। আচ্ছা, এবং এইটার ক্ষেত্রেও যে কাট অফ ফ্রিকোয়েন্সির যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে সেম, এটার কোনো চেঞ্জ নেই। আগেরটার ক্ষেত্রেও যেইটা ছিল এটার ক্ষেত্রেও হচ্ছে ফর্মুলাটা সেম। এটা যে ইকুয়েশনটা কিন্তু আলাদা, এটা ভাগ্যক্রমে ধরেন হয়ে গেছে, এটাও সেম। এবং এটার যদি আউটপুটের ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করা হয়, আউটপুটের ডায়াগ্রামটা হচ্ছে, এটা হচ্ছে আমরা তো জানি যে হাই পাস হচ্ছে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সি গুলা নিয়ে কাজ করে, এই কারণে হচ্ছে এটার ইয়েটা হচ্ছে উল্টা, লো পাসের উল্টাটা, এই কারণে হচ্ছে এই দিক দিয়ে এটা উঠছে আর কি। আর এখানকার যে স্লোপটা আছে এটার স্লোপটা হচ্ছে পজিটিভ, এবং এটার স্লোপটা হচ্ছে 20 ডিবি পার ডিকেট। এই কারণে এই হাই পাস ফিল্টারের যে ডিজাইনটা আছে এটাকে বলা হয় 20 ডিবি পার ডিকেট। এই কারণে একটু খেয়াল করেন, লো পাসের ক্ষেত্রে সবসময় কিন্তু হচ্ছে স্লোপটা হবে নেগেটিভ, আর হাই পাসের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে স্লোপটা হবে পজিটিভ। কখনো যদি এরকম বলা হয়, ধরেন একটা মাইনাস ভ্যালু দেওয়া আছে, স্লোপ স্লোপ মাইনাস দেওয়া আছে, আরেকটা ধরেন স্লোপ প্লাস দেওয়া আছে, যদি বলা হয় কোনটা হাই পাস কোনটা লো পাস, তাহলে আপনাকে বুঝতে হবে হাই পাসের ক্ষেত্রে অলওয়েজ স্লোপটা মাইনাসটা লো হবে, পাস। হ্যাঁ, ইয়েটা হবে পজিটিভ, মাইনাসটা হবে হচ্ছে ইয়ে, এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখবো, হাই পাস আর লো পাসের একটা ছোট ম্যাথ, বেশি বড় না। যেমন কোশ্চেনটা খেয়াল করি, এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ডিজাইন করতে বলছে, একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে বলছে, সেইটা বের করতে হবে। কি বের করতে হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু বলে দিছে, লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 2 কিলো হার্টজ। আচ্ছা, এখানে যেহেতু কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা হচ্ছে 2 কিলো হার্টজ, তাহলে এটা এফ এর ভ্যালু দেওয়া আছে না ওমেগার ভ্যালু দেওয়া আছে? স্যার এফ এর ভ্যালু। স্যার এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে স্যার, কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, কারণ হচ্ছে হার্টজ তো এটা, হ্যাঁ, যেহেতু হার্টজ তাহলে বুঝতে হবে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আসলে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি এর ভ্যালু দেওয়া আছে। যদি এখানে রেডিয়ান পার সেকেন্ড দেওয়া থাকতো তখন বুঝতে হবে সেটা সেটা হচ্ছে ওমেগার ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু। ইউনিটটা দেখে বুঝতে হবে। আচ্ছা, এখন এটাকে ডিজাইন করতে বলছে, মানে তাহলে এটা কিভাবে করব? আমরা তো জানি যে এফসি এর যে ফর্মুলাটা আছে
এফসি এর ফর্মুলাটা হচ্ছে এরকম, এফসি ইকুয়াল টু 1/2 পাই আরসি। এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা, যেটা স্লাইডে ছিল কিছুক্ষণ আগে, এইটা। আচ্ছা, এখন এই ডিজাইন প্রবলেমে যেটা করতে হয়, যেমন এই সার্কিট ডায়াগ্রামে যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন হচ্ছে আর এফ, তারপর হচ্ছে আর, তারপর সি। যখন এরকম ডিজাইন কোনো প্রবলেম থাকবে, তখনই মনে করবেন এখানে যত রেজিস্টর, ক্যাপাসিটর কিংবা ইন্ডাক্টর আছে সেই ভ্যালুগুলা বের করতে হবে। যখন এরকম একটা কোনো প্রবলেম দেখবেন ডিজাইন, তখন মনে করবেন ফিল্টারের ক্ষেত্রে এখানে যে রেজিস্টর কিংবা ক্যাপাসিটর কিংবা ইন্ডাক্টর যেই এলিমেন্ট গুলো আছে সেইটা স্যার মানটা, প্যারামিটার গুলো বের করতে হবে। সেই জিনিসগুলা বের করতে হবে। প্যারামিটার বলতে এখানে প্যারামিটার বলাটা, হ্যাঁ প্যারামিটার বলতে পারেন, মানে এলিমেন্ট গুলার মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে জি শুধু স্যার। এখানে কি বলা আছে? শুধু হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা আছে, আর কিছু বলা নেই। আচ্ছা, তাইলে এখন ফর্মুলাটা যদি একটু খেয়াল করি, ফর্মুলাটাতে হচ্ছে এখানে এফসি আছে, এফসির মান তো আমরা জানি, 2 পাই তো নর্মাল, এটা কনস্ট্যান্টের মতো। আর সি আছে, আর এরও মান জানি না, সি এরও মান জানি না। এখন তো এই ইকুয়েশনে ভেরিয়েবল তো তিনটা, জানি হচ্ছে একটা, একটা থেকে তো আসলে এখানে তো যদি দুইটা জানতাম তাহলে আরেকটা বের করা যেত। আচ্ছা, তাইলে এখানে আমি আরও জানি না, সিও জানি না, যে কোনো আমাকে একটা অবশ্যই জানতে হবে। আর কিংবা সি যদি জানি তাহলে আমি আরেকটা খুব ইজিলি বের করতে পারবো। বাট এই ইকুয়েশনে দেখা যাচ্ছে আর এর মানও বলা নাই, আবার হচ্ছে সি এর মানও বলা নেই। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে যেটা করা হয়, ক্যাপাসিটরের একটা মান, একটা র্যান্ডম মান ধরে নেওয়া হয়, এবং র্যান্ডম মানটা হবে হচ্ছে এই 100 পিকোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড পর্যন্ত। কেন এই মানটা চুজ করা হয়েছে? নর্মালি আমরা যে ইলেকট্রনিক সার্কিটে যে সব ক্যাপাসিটর ইউজ করে থাকি, সেখানে তো আসলে খুব বেশি ভোল্ট ইউজ করা হয় না। দেখলে আমাদের ছোট ছোট অ্যাপ্লিকেশনে, খুব যেমন কমিউনিকেশনের অ্যাপ্লিকেশন গুলো যদি ধরি, সেখানে কিন্তু হাই ভোল্টেজ নিয়ে তেমন কোনো কাজ নাই। হাই ভোল্টেজ নিয়ে কাজ নাই, সেখানে আমরা লো ভোল্টেজ নিয়ে কাজ করি। এই কারণে আসলে ক্যাপাসিটরের অত বড় ইউজ করে লাভ নেই, কারণ ক্যাপাসিটরের যত বড় ভ্যালু ইউজ করব তত আমাদের কস্টিংটা বেড়ে যাবে। এইসব ছোট ডিজাইনের ক্ষেত্রে যেটা করা হয়, ক্যাপাসিটরের মানটা আমরা 100 পিকোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড পর্যন্ত ধরতে পারি। এখন পিকোফ্যারাডের পিকো, পিকো কত মনে আছে? 10⁻⁻⁻12, টেন টু দি পাওয়ার 12। 10⁻⁻12, এটা হচ্ছে পিকো। তার মানে মাইক্রো 100, স্যার 10 টু দি পাওয়ার ইনভার্স এক্স। হ্যাঁ হ্যাঁ, 10⁻⁻6। আচ্ছা, এই যে রেঞ্জটা আছে, এইটার মধ্যে যে কোনো ভ্যালু ধরে ফেলতে পারেন। যেমন এই ম্যাথের ক্ষেত্রে ধরা হয়েছে হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। আপনাকে যে এই 0.1 মাইক্রোফ্যারাডই ধরতে হবে তা কিন্তু না, আপনি অন্য ভ্যালু ধরতে পারেন। এখন এখানে একটা স্যার কোশ্চেন হচ্ছে, এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা মান আমি ইচ্ছে মতো ধরতে পারবো। ধরতে পারেন। এখন হ্যাঁ, এখানে যেটা কোশ্চেন হতে পারে, স্যার আমি ধরলাম 0.1, আমার ধরেন সাপোজ ফ্রেন্ড ধরলো হচ্ছে 0.05 মাইক্রোফ্যারাড, তাহলে তো আমাদের দুইজনের আনসার আলাদা আসবে। তাহলে কারটা সঠিক? দুইজনেরটাই সঠিক, কারণ আপনারা যেই সি ধরবেন সেই অনুযায়ী কিন্তু আপনার আরো বের হবে। এই ফর্মুলাটা ইউজ করে আপনি সেই অনুযায়ী আরো বের করবেন। দুইজনেরই কিন্তু হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেখবেন হচ্ছে 2 কিলো হার্টজি হবে, যদিও আর সি এর মানটা চেঞ্জ হবে, কিন্তু দুইজনেরই দেখবেন কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা সেম। ওই কারণে এইসব প্রবলেমের ক্ষেত্রে আনসার গুলা সবার এক নাও হইতে পারে, কারণ এক একজন এক এক রকম ভ্যালু ইউজ করবে, এক এক রকম ভ্যালু ইউজ করলে এক এক রকম মান আসবে। এই কারণে এটা হইতেই পারে। আচ্ছা, আচ্ছা স্যার, তাহলে এখানে 100 পিকোফ্যারাড হতে 0.1 মাইক্রোফ্যারাড, তাহলে এটা কি 100-র উপরে না নিচে ধরা যাবে? না, 100 একশো থেকে 100-র উপরে ধরবেন। স্যার এটা হাজারও হইতে পারে নাকি? হাজার কি? পিকো ফেরার?
জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ হইতেছে শুনতে পারেন। সর্বোচ্চ, আর 0.1 মাইক্রোফ্যারাড হইতেছে সর্বোচ্চ, এইটুকুর ভিতরে নিতে হবে ভ্যালুগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর এটা হচ্ছে 0.1টা, এটা ম্যাক্সিমাম ভ্যালু। এই এই দুইটার মধ্যে নিলেই হবে। মানে 100 পিকো ফ্যারাড মানে কিন্তু আসলে 0.1 ন্যানো ফ্যারাড। এটাকে পিকো থেকে ন্যানোতে যদি কনভার্ট করে ফেলেন, 100 পিকো ফ্যারাড মানে 0.1 ন্যানো ফ্যারাড আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে ক্যাপাসিটরের মানটা আপাতত আমরা 0.5টা না নেই, আমরা হচ্ছে এখানে যেহেতু করা আছে 0.1 দিয়ে 1ই ধরি। 0.1 যদি ধরা হয়, তারপর যদি এই ইকুয়েশনে যদি বসান, এই ইকুয়েশনে এই ইকুয়েশনে যদি বসান, তাহলে সেখান থেকে যে আর এর মানটা বের হবে, আর এর মানটা বের হবে হচ্ছে 795.77 ওহম, এটা বের হবে। আচ্ছা, তাহলে আর এর মানটা বের হয়ে গেল। আর এখানে যেটা আছে কি, আর 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 এফ এর মানটা সেম ধরতে হয়। হুম, আর 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 এফ এর মানটা সেম, এই দুইটা সেম হবে। এখন ফাইনালি এই ভ্যালুগুলা বের করবেন। ভ্যালু করার পর করতে হবে কি, যেহেতু এটা ডিজাইন প্রবলেম, একটু কষ্ট করে ডায়াগ্রামটা ড্র করতে হবে। ডায়াগ্রামে তবে হচ্ছে যে পিন নাম্বার গুলা লেখার কোনো দরকার নেই, যেমন এখানে 2 3, তারপর হচ্ছে আউটপুটে 6 দেখা যাচ্ছে, বায়াসিং এ 4 আর 7 দেখা যাচ্ছে, এই পিন গুলা স্যার দরকার। আর যেটা পাবো ওইটি কি আরএফ ধরে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, যেটা আর পাবেন সেটাই হচ্ছে আর। ফাইনালি যখন ডায়াগ্রামটা ড্র করবেন, তখন সবগুলো ভ্যালু এই ডায়াগ্রামে বসাই দিতে হবে। যেমন আর এফ এর মান পাওয়া গেছে হচ্ছে 795.77, এইটা ফাইনালি একটু কষ্ট করে ড্র করতে হবে। তারপর ক্যাপাসিটরের মান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, আর এর মান তো ওইটাই আর এফ এর সমান। মানে ম্যাথ করাচ্ছে দেখবেন হচ্ছে ডায়াগ্রাম ড্র করতেই বেশি টাইম লাগে। কিন্তু ফিল্টারে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে, যেহেতু ডিজাইন প্রবলেম, এই কারণে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করে একটু দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার ডিজাইন করতে বললে আমরা আর এর মান আর সি এর এগুলোর মানই তো বের করবো, আর এর মান সি এর মান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বের করে খালি হচ্ছে ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা ড্র করে এই ভ্যালুগুলো আর আর সি এর জায়গায় বসাই দিবেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এটা ছিল হচ্ছে -20 ডিবি লো পাসের ক্ষেত্রে। এখন যদি একটা হাই পাসের ফিল্টার দেখি, হাই পাসেরও যে যেটা ইয়েটা আছে ম্যাথটা, এখানে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা সেম। আর আমরা জানি যে হাই পাসের যে ফর্মুলা, যেমন হচ্ছে এফসি এর যে ফর্মুলা আর লো পাসের ফর্মুলাটা সেম, দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই। তার মানে 2 পাই আরসি, তার মানে এখানে হচ্ছে এফসির মান হচ্ছে 2 কিলো হার্টজ। আর ক্যাপাসিটরের মানটা যদি আগের মতনই ধরা হয়, 0.1 মাইক্রোফ্যারাড যদি ধরা হয়, তাহলে অবশ্যই এখানে আর এর মান এই 795.77 আসবে। আর আর এফ আর আর তো সমান হবে, তার মানে আসলে মানগুলো একই থাকবে, কিন্তু চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আগে এখানে রেজিস্ট্যান্স ছিল, এখন এখানে ক্যাপাসিটর হয়ে গেছে, আর এখানে এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। চেঞ্জটা হচ্ছে এইটুকুই, বাট মানগুলা সেম। মানগুলা সেম থাকার কারণ হচ্ছে এখানে এই কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা সেম আছে, তাই। এটা যদি এরকম কোনো ম্যাথ থাকে, তাহলে এটাতে ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা ড্র করে এখানেও আগের মতো ভ্যালুগুলা বসাই দিতে হবে। এটা হচ্ছে সেম আগের স্টাইলেই করতে হবে। এটা তো 0.1। আচ্ছা, অনেক সময় কোশ্চেনে ধরেন হচ্ছে, যেমন এখন যেটা কোশ্চেনে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের মানও দেওয়া নাই,
যেমন এই কোশ্চেনে যদি খেয়াল করি রেজিস্ট্যান্সের মানও নাই, আবার ক্যাপাসিটরের মানও দেওয়া নেই। অনেক সময় কোশ্চেনে রেজিস্ট্যান্সের মান কিংবা ক্যাপাসিটরের মান দিয়ে দেওয়া থাকতে পারে। যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তো আর আসলে ধরাধরির কোনো কিছু নাই। দিয়ে শুধু দেওয়া স্যার থাকলে আচ্ছা স্যার, এখানে এই যে 20 ডিবি পার ডিকেট, এটা কি কখনো বের করতে হবে? মানে এটা যদি দেওয়া না থাকে, এরকম কোনো প্রবলেম আছে? এটা থেকে আইডেন্টিফাই করতে আমরা হাই পাস না লো পাস, শুধু এই জন্যই স্যার। না না, ওটা তো বুঝছি, মানে এরকম কি কোনো প্রবলেম আছে স্যার যে ডিবির ভ্যালুটা বের করতে হবে ডিজাইনে? না, এরকম প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যদি সাপোজ যেমন এই কোশ্চেনে আর এর ভ্যালু আর সি এর ভ্যালু তো দুইটার একটাও দেওয়া নেই। অনেক সময় আর যদি দেওয়া থাকে তাহলে আর দিয়ে সি বের করে ফেলবেন, আর যদি সি দেওয়া থাকে সি দিয়ে আর বের করে ফেলবেন, মানে তখন এই জিনিসটা আর ইউজ করতে হবে না। এই জিনিসটা ইউজ করতে হবে না যদি আর কিংবা সি এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, মানে দিয়ে স্যার দেওয়া যদি থাকে। যদি কোনো উল্লেখ না থাকে, যে জাস্ট আপনি দিয়ে দিলেন যে 20 ডেসিবেল ডিকেট আর কি, এখানে হাই পাস লো পাস কিছুই দিয়ে দিলেন না, আমরা তো সেই ক্ষেত্রে ওইটাই ফলো করবো যে এখানে প্লাসের 20 আছে নাকি মাইনাসের 20 আছে, কোনটা যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, যদি এখন যদি বলা হয় জি স্যার, 20 যদি ডিবি প্লাস থাকে ধরেন, তাহলে হচ্ছে আমার হাই পাস, আর মাইনাস থাকলে লো পাস। হ্যাঁ, হ্যাঁ, প্লাস থাকলে হাই পাস হবে আর মাইনাস থাকলে লো পাস হবে। এইভাবেই বুঝতে পারবেন। এই তো আজকের আমরা 20 ডিবি নিয়েই দেখলাম। আমরা পরের ক্লাসে আপনার 40 ডিবি আর 60 ডিবি নিয়ে দেখবো। আচ্ছা, আজকে হচ্ছে এইটুকুই। আপনাদের বৃহস্পতিবারে ক্লাস টেস্ট আছে, মনে আছে তো নাকি? ক্লাস টাইমে জি স্যার। জি স্যার, বলেছেন। বৃহস্পতিবার হ্যাঁ, আগের মতনই হবে। হুম, ওই কারো যদি সমস্যা হয়, আপনাদের হচ্ছে যেটা সব গুগল ক্লাসরুমে কেউ স্ক্রিপ্টটা আপলোড করিয়েন না। ঠিক আছে, আপনারা যেটা করবেন আমাকে ইমেইলে সেন্ড করবেন। জি স্যার, ইমেলে করলে ভালো আপনারা হয়, আগের না বার, দেখা যায় কি গুগল অনেকে করলে একজনটা আরেকজনে দেখে ফেলে। হ্যাঁ, ওই কারণে কেউ গুগল ক্লাসরুমে স্ক্রিপ্ট আপলোড করবেন না। যাদের কারো যদি সমস্যা হয় কোনো স্ক্রিপ্ট আপলোড করতে, আমাকে হচ্ছে ইমেইলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এই মেসেজটা অনেকেই তো আজকে ক্লাসে নাই, ওনাদেরকেও একটু বলে দিয়েন। আর কুইজ কিভাবে দিতে হবে কারো যদি ইনস্ট্রাকশনটা মনে না থাকে, ওই একটা ক্লাস রেকর্ডিং আছে দেখবেন হচ্ছে মডিউল 2 এন্ড কুইজ ইনস্ট্রাকশন, সেই লেকচারটা লাস্টের পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কুইজে খাতা আপলোড করতে হবে কিংবা সিস্টেমটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে কুইজটা ভালো মতো দেন, তাহলে আমরা একদম পরের মঙ্গলবার আবার কথা হবে। আর আপনাদের এক্সাম কিন্তু 7 তারিখে, মনে আছে তো নাকি? মানে মিড টার্ম এক্সাম। স্যার জানি না তো স্যার। স্যার কনফার্ম হয়েছে 7 তারিখ থেকে?